আজকে আমরা খুব সংক্ষেপে অল্প কিছু বিষয়ে আলোচনা করব। অটোনমিক নার্ভাস সিস্টেমে ধরা গিয়ে জেনারেল কিছু টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমি। আমরা জানি ফার্মাকোকাইনেটিক্স কি, যে অ্যাকশনস অফ দ্য বডি অন দ্য ড্রাগ ইজ কল্ড ফার্মাকোকাইনেটিক্স। অ্যাকশন অফ দ্য বডি অফ ড্রাগস, অ্যাকশন অফ দ্য বডি অন ড্রাগ ইজ কল্ড ফার্মাকোকাইনেটিক্স। এবং একটা ড্রাগ যখন আমাদের বডিতে যায়, এর কি কি কাজগুলো হয়। আমরা জানি যে প্রথমে ড্রাগটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হয়, তারপরে ড্রাগটা অ্যাবজর্পশন হওয়ার পরে ডিস্ট্রিবিউশন হয়, এবং ওখান থেকে সারা বডিতে যাওয়ার পরে ব্লাড সার্কুলেশনে যায়। তারপর ড্রাগের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হয়, এবং এরপর হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন বা মেটাবলিজম হয়, তারপরে এক্সক্রিশন হয়। এটা হচ্ছে খুব সংক্ষেপে। তো ড্রাগ আমরা জানি, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অনেকগুলো রুটস আছে। একটা হচ্ছে এন্টারাল, পারেন্টাল। আর এন্টারাল সাবলিঙ্গুয়াল, অকাল, ওরাল এগুলো আছে আমরা জানি। পাহলে এগুলো হচ্ছে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ড্রাগ অ্যাবজর্পশনের পদ্ধতি হচ্ছে কি সিম্পল ডিফিউশন। তো ম্যাক্সিমাম ড্রাগ অ্যাবজর্পশনের মধ্যে চেষ্টা করবো যে এই আলোচনার মধ্যে তোমাদের যাতে কোশ্চেনগুলো থাকে আর কি। 99% ড্রাগ অ্যাবজর্পশনই হয় তোমার সিম্পল ডিফিউশন। আর আমরা জানি আমাদের বডিতে ড্রাগ ব্লাড সার্কুলেশনে যাওয়ার পরে ওখান থেকে বডির বিভিন্ন কম্পার্টমেন্টে এটা ডিস্ট্রিবিউশন হয়। এই কম্পার্টমেন্টগুলো কি কি কম্পার্টমেন্ট আছে, মানে কম্পার্টমেন্টের মধ্যে আছে তোমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইড, তারপর হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড, ট্রান্সসেলুলার ফ্লুইডের মধ্যে আছে স্টেপ, হ্যাঁ, তারপর হচ্ছে প্লুরাল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, এগুলো। তো এই কম্পার্টমেন্টগুলোতে ড্রাগগুলো ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য বিভিন্ন সেল মেমব্রেন বা ব্যারিয়ার ক্রস করতে হয়। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গেছে মনে হচ্ছে। আচ্ছা, বিভিন্ন ব্যারিয়ার ক্রস করতে হয়। তো এই ব্যারিয়ার ক্রস করতে গেলে বা মেমব্রেন ক্রস করতে গেলে আহ, আমরা জানি কি কি ব্যারিয়ার আছে, কেউ একজন বলো আমাকে। স্যার, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। হ্যাঁ, আরেকটা আছে যেটা সবগুলাতেই থাকে, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এটা খুব কমন, এটা সবগুলোর মধ্যেই থাকে। এখন এই ব্যারিয়ার গুলো ম্যাক্সিমাম হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তো লিপোপ্রোটিন দিয়ে তৈরি হওয়ার কারণে এই ব্যারিয়ার গুলা ক্রস করার জন্য বা এই সেল মেমব্রেন দিয়ে ক্রস করে সেলের ভিতরে ঢোকার জন্য লিপিড সলিবল হওয়াটা জরুরি। অর্থাৎ একটা ড্রাগ যত লিপিড সলিবল হবে তত বেশি সে কম্পার্টমেন্টে ডিস্ট্রিবিউট হতে পারবে এবং খুব ইজিলি বডিতে প্রবেশ করবে। এই জন্য বলা হয় যে যত লিপিড সলিবিলিটি যত বেশি, তার অ্যাবজর্পশনের রেটও অনেক বেশি। এবং কোথায় কোথায় অ্যাবজর্পশন হয়? জিআই ট্র্যাক্টে হয়, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, রেকটাম, স্কিন, মাসেল এবং সাবকিউটেনিয়াস টিস্যু এটসেট্রা। তো এগুলোর মধ্যে ফ্যাক্টরস আছে যেগুলো কিছু ফ্যাক্টরস আছে যেগুলো ড্রাগ অ্যাবজর্পশনকে ইফেক্ট করে, মানে ইনফ্লুয়েন্স করে আর কি। তো সেই বিষয়গুলো তোমরা পড়ে নিও, খুব বেশি ডিটেলস পড়ার প্রয়োজন নাই। এরপর ডিস্ট্রিবিউশন হওয়ার পর সেটা কি হয়? বায়োঅ্যাভেইল হয়, মানে বডির মধ্যে সব জায়গায় যাওয়ার পর এটা বা বলা হয় যে দ্য বায়োঅ্যাভিলিটি ডেফিনেশনটা কি? দ্য ফ্র্যাকশন অফ আনচেঞ্জ ড্রাগ রিচিং দ্য সিস্টেম সার্কুলেশন। আমি
একটা ড্রাগের পরিমাণ অংশটুকু সিস্টেমিক সার্কুলেশনে যায়, ব্লাডের মধ্যে যায়, যে যে পরিমাণ যায় সেটাকে আমরা বলতেছি বায়ো অ্যাভেইলেবিলিটি। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমরা ওরাল রুটে যদি কোনো ওষুধ দিই, সেটা 100% ড্রাগ ইনটেক হওয়ার পরে সিস্টেমের সার্কুলেশনে যায় হচ্ছে ধরো 50%, 60%, 70% এরকম। তাহলে বায়ো অ্যাভেইলেবিলিটি বলতে বোঝাচ্ছে যে আনচেঞ্জ ড্রাগটা আনচেঞ্জড অবস্থায়, যে পরিমাণ ড্রাগ আনচেঞ্জড অবস্থায় সিস্টেমিক সার্কুলেশন বোঝায়, সেটা হচ্ছে বায়ো অ্যাভেইলেবিলিটি। তোমরা বুঝতে পারছো? কথা শোনা যাচ্ছে? মাহমুদুল হাসান, শামীমা বতুল, Hello, sir. জান্নাতুল মাওয়া, হাসান কোথায়? জি স্যার। এটা কেউ ফোন দেখিয়া করছে, এটা মুভ করো, তোমাদের সাউন্ড আসতেছে না, নয়েজ আসতেছে। হ্যালো স্যার। তাহলে বায়োঅ্যাভেইলেবিলিটি বলতে কি বোঝাচ্ছে আমরা? কেউ একজন ডেফিনিশন বলো। ফাতেমা, ফাতেমা, ফাতেমা। কথা আটকে আসতেছে, এটা নেটওয়ার্কে ডিস্টার্বের কারণে আর কি। কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, রাফি, মোহাম্মদ রাফি, তোমরা কি সবাই অনলাইনে নাই নাকি? স্যার আসছি স্যার। না, সবাই তো নাই মনে হচ্ছে। রুমে ঢুকে বোধহয় মানে তোমরা সবাই আপ করে গেছো। স্যার আছি। আয়শা, আয়শা, আয়শা শুনতে পাচ্ছ? আয়শা, আয়শা ইফা শুনতে পাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ? আয়শা ইফা, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া। রোল 1, রোল 2,
রুবনা হাসান লিজা, রোল Sir, present, sir. 2, জান্নাতুল ফেরদৌস, স্যার জান্নাতুল ফেরদৌস অসুস্থ, ওর অনেক জ্বর। শিকুর রহমান, স্যার উপস্থিত স্যার। সাবরিনা সুলতানা, স্যার ওর বাসায় নেট নেই সাবরিনা স্যার, সুলতানা, ওর বাসায় স্যার নেট নেই স্যার, কারেন্ট চলে গেছে। বিবি ফাতেমা, Sir, present. নাফতাহিল ইসমাম, প্রেজেন্ট স্যার। আয়েশা সিদ্দিকা ইফা, স্যার ওর নেটওয়ার্কের প্রবলেম, ও কথা বলতে পারতেছে না, ও গ্রামে তো। চ্যাট বক্সে কথা বলতে বলো। রাশিদ রশিদ চৌধুরী মামা নাকি জেমিমা রশিদ চৌধুরী মায়া, Present, sir. ইনসানুল্লাহ, ইয়েস স্যার। সুমাইয়া বিনতে ওহিদ, Yes, sir. সাবিনা বিনতে হাশেম, সাবিনা বিনতে হাশেম, Present, sir. তাশরিফ মোহাম্মদ বিন আলম, তাশরিফ মোহাম্মদ বিন আলম, ফাতেমা বিনতে জাফর, স্যার ও শুনতেছে না কিছু আমরা যা বলতেছি, ওর নেটওয়ার্কের প্রবলেম। তো নেটওয়ার্কের প্রবলেম থাকলে ফাতেমা বিনতে জাফরকে চ্যাট বক্সে জানাইতে বলুন। ওকে। মোহাম্মদ খালিদুর রহমান রাফি, সাদিয়া আক্তার, Present, sir. রাশেদা সুলতানা দীপা, Present, sir. আসফারুল বাড়ি চৌধুরী, আসফারুল বাড়ি চৌধুরী, আইমান উলফাত তাসনিম, Yes, sir. রেহা তারান্নু, Present, sir. সাবরিনা আলম, সাবরিনা আলম, স্যার ওর কারেন্ট চলে গেছে, এখন ডিসকানেক্টেড হয়ে গেছে। মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, রোল 24, শামসুন নাহার ফাইজা, শামসুন নাহার ফাইজা, রোল 25, সাজিদুল ইসলাম চৌধুরী, Sir, সাজিদুল ইসলাম 26. চৌধুরী, Sir, রোকেয়া 26. আক্তার, Yes, sir. রোকেয়া আক্তার, আচ্ছা সাজিদুল ইসলাম চৌধুরী, ইরফানুল আলম Yes, sir. ফাহিম, Yes, sir. ইরফানুল আলম, আয়েশা ফারজানা হক, Present, sir. Yes, sir. ক্লাসে অ্যাবসেন্ট ছিল, Ji, sir. ইরফান, সাজিদুল ইসলাম ছিল, সাজিদুল ইসলাম চৌধুরী, শামিমা বতুল, Present, sir. শামিমা বতুল, Present, sir. মির্জা তাহমিনা, মির্জা তাহমিনা, স্যার ও প্রেজেন্ট দিচ্ছে। মাইশা ইবনাথ, Present, sir. হ্যাঁ আমি শুনতে পাইছি, মাইশা ইবনাথ, প্রেজেন্ট স্যার। তানজিদা আফরিন, Present, sir. অ্যাবসেন্ট ছিল লাস্ট ক্লাসে, Ji, sir. আব্দুল আল সাইম, Yes, sir. সাইফুর রহমান মামুন,
সাইফুর রহমান মামুন, উম্মে সানজিদা জাহান, উম্মে সানজিদা জাহান, আদিল হোসেন, Yes, sir. এম জয়নুল ইসলাম, এম জয়নুল ইসলাম, Sir, present ছিল। মোহাম্মদ আব্দুল্লাহ, Yes, sir. মোহাম্মদ আব্দুল্লাহ, Yes, sir. এইচ এম শাকিল উদ্দিন, স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, ও গ্রামে তো। চ্যাট বক্সে জানাতে বলো। সাকলাইন আরব চৌধুরী, প্রেজেন্ট স্যার। জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া 13 ব্যাচ। কারো যদি নেটের প্রবলেম হয় চ্যাট বক্সে জানাও। আচ্ছা, আমরা কথা বলতেছিলাম হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি নিয়ে। Viability হচ্ছে fraction of the drug that remain unchanged in the systemic circulation, এটাকে বলতেছে viability। viability জানার প্রয়োজনীয়তা কি? কারণ হচ্ছে এটার দ্বারা আমরা বুঝতে পারবো যে কোন রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের দেওয়া দরকার বা দেওয়া উচিত। যেমন ধরো আইভি রুটে যদি কেউ কোনো ড্রাগ দেওয়া হয়, এটার viability হচ্ছে 100%। অর্থাৎ একটা ড্রাগ দিলে যদি আইভি রুটে দেওয়া হয় 100-র মধ্যে 100%ই ড্রাগটা ব্লাডে পৌঁছাবে। আইএন বা সাবকিউটিনিয়াস দেওয়া হলে সেটা পৌঁছায় 75 থেকে 100%, আর ওরাল দিলে তার চেয়ে কম হয়। বায়ো অ্যাভেলেবিলিটি কে ইনফ্লুয়েন্স করে কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো পড়ে নিব ইনশাআল্লাহ। ড্রাগ বায়ো ট্রান্সফরমেশন, অর্থাৎ যখন ড্রাগটা ব্লাডের সার্কুলেশনে সব জায়গায় পৌঁছায় গেল, আবার এটা মেটাবোলাইজ হয়, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন করে, অর্থাৎ ড্রাগটা কাজ করে, তারপর এটা কি হয়, মেটাবোলাইজ হয়। এখন এই মেটাবোলাইজ হওয়ার জন্য বা বায়োট্রান্সটাকে বের করে দেওয়ার জন্য ড্রাগটা যে প্রসেসটা ইউজ হয় সেটাকে বলতেছি আমরা বায়োট্রান্সফরমেশন। একটা ড্রাগ তো বডির কোনো ন্যাচারাল কম্পোনেন্ট না, ঠিক না? একটা ড্রাগ বডির কোনো ন্যাচারাল কম্পোনেন্ট না। তো যখন আমরা এই ড্রাগটা দিব বডিতে, সেটা কাজ করবে এবং কাজ করার পর এটাকে আমাদের বের করে দিতে হবে বডি থেকে। আমরা যদি ড্রাগটা বের করে দিতে না পারি তাহলে সেটা আমাদের জন্য হার্মফুল হয়। তো এই বায়োট্রান্সফরমেশন হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট প্রসেস যেটা ড্রাগটাকে এক্সক্রিশন করার জন্য হেল্প করে। কিন্তু এটার ডেফিনেশন কি? এটার ডেফিনেশন হচ্ছে biotransformation is biochemical alteration of the drug within the body. Biochemical alteration of the drugs within the body is called biotransformation. আমাকে বলো দেখি সঞ্জিদা আফরিন, যে বায়োট্রান্সফরমেশনের ডেফিনেশন কি বললাম? সঞ্জিদা আফরিন, সঞ্জিদা আফরিন, তোমাদের প্রবলেমটা কি আমাকে একটু বলবা? তোমরা মানে কেন রেসপন্স করতেছ? তোমাদের ক্লাস করার ইচ্ছা না থাকলে ক্লাসে প্রেজেন্ট হওয়ার প্রয়োজন নাই তো।
সবারই এরকম সবাই জি স্যার। পরিষ্কার ভাবে? হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আশিকুর রহমান শোনা যাচ্ছে? আশিকুর রহমান শোনা যাচ্ছে? জি স্যার। তোমাদের সমস্যা কি? তোমরা ক্লাসে এরকম রেসপন্স এত ইরেসপন্সিবল কেন তোমরা? কি ক্লাস কন্টিনিউ করবো না শেষ করে দিবে কেন? হ্যালো। মানুষের ডাক শোনা আছে? জি স্যার। বায়ো ট্রান্সফরমেশন কি বলতে কি বোঝানো? স্যার মানুষের বায়ো ট্রান্সফরমেশন হচ্ছে স্যার মেটাবলিজম অফ দ্য ড্রাগ, যেটাতে স্যার একটা অ্যাক্টিভ ড্রাগ ইনঅ্যাক্টিভ মলিকিউলসে ওটা বুঝতে ট্রান্সফর্ম। পারছি। মেটাবলিজম অফ দ্য ড্রাগ, তখন কোশ্চেন করা হবে যে মেটাবলিজম অফ ড্রাগ বলতে কি? স্যার এটা হচ্ছে কি মেটাবলিজমের মাধ্যমে ট্রান্সফর্ম করা হয় হচ্ছে স্যার একটা অ্যাক্টিভ ড্রাগকে ইনঅ্যাক্টিভ প্রোডাক্টে, যেটা এক্সক্রিটেবল করে। ক্লাসে মনোযোগ দাও, তোমাদেরকে আজকে যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলোর পরীক্ষা দেওয়া হবে। ডিটেইলে না, মানে এমসিকিউ তে না, ডিটেইল সব পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসবে। একটু মনোযোগ দাও। অনলাইন বসে ক্লাস করাটা এমনিতেই প্রবলেম হচ্ছে, তোমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আর তোমাদের অনলাইনে বসার কারণে একটা প্রবলেম হচ্ছে যে আমরা লিঙ্ক কানেক্ট করতে পারতেছি না, কিন্তু এই জিনিসটা কনসিডারেশন রেখেই ক্লাসগুলো নিতে হবে। বায়োট্রান্সফরমেশন হচ্ছে biochemical alteration of the drug, biochemical alteration of the drug within the body, এটাকে বলা হচ্ছে বায়োট্রান্সফরমেশন। বায়োট্রান্সফরমেশন হওয়ার পারপাস কি? কোশ্চেন আসতে পারে যে এরকম যে মানে স্যার বুঝে যাচ্ছে না কথা। the aim, স্যার কথা স্পষ্ট আসতেছে স্যার না। কথা আটকে আটকে আসতেছে। স্যার কথা আটকাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি একটু। এবার কথা, হ্যালো, শুনতে পাচ্ছ এখন? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার বুঝে যাচ্ছে। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। একেবারে শুনতে পাচ্ছ না? স্যার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। বায়োট্রান্সফরমেশনের পারপাস হচ্ছে এক নাম্বার, টু মেক দ্য ড্রাগস পোলার, টু মেক দ্য ড্রাগস মোর পোলার। কেন? আমরা জানি যে আমাদের
শুনতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা, বায়োট্রান্সফরমেশনের পারপাস হচ্ছে যে টু মেক দ্য ড্রাগস মোর পোলার, ড্রাগসগুলোকে পোলারিটি বাড়া যাওয়া, মোর পোলার করা। কারণ কি, আমরা জানি যে আমাদের সব ব্যারিয়ার বা সেল মেমব্রেন গুলো হচ্ছে লিপোপ্রোটিন বা লিপিড দিয়ে তৈরি। তো যার কারণে ড্রাগগুলো যদি পোলার হয় আহ, তাহলে ওরা অ্যাবজর্পশন হতে পারবে না, আর অ্যাবজর্পশন না হলে ড্রাগগুলো বের হয়ে যাবে। আমরা কিন্তু চাই যে বায়োট্রান্সফরমেশনের মাধ্যমে ড্রাগগুলোকে বডি থেকে বের করে দেওয়ার জন্য। দ্বিতীয় কাজ হচ্ছে ড্রাগগুলোকে ওয়াটার সলিবল করা, এটাও একই উদ্দেশ্য। ওয়াটার সলিবল করে অ্যাবজর্পশন কম হবে, বডি থেকে বের হয়ে যাবে। তৃতীয় কাজ হচ্ছে এটাকে লিপিড ইনসলিবল করা। লিপিড ইনসলিবল করলে একই লাভ, এটা সলিবল হবে না, ড্রাগ অ্যাবজর্পশন কমে যাবে, বাইরে বের হয়ে যাবে। এছাড়া আরেকটা কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন মানে কি, মানে হচ্ছে যে আমরা জানি যে ড্রাগ যদি বডির মধ্যে অনেক বেশি থেকে যায়, অ্যাকুমুলেশন হয় বেশি, যদি এটা বের করতে না পারে তাহলে অ্যাকুমুলেশন হবে। অ্যাকুমুলেশন হলে কি সমস্যা হবে? অ্যাকুমুলেশন হলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে কি, টক্সিক ইফেক্ট, ড্রাগ যে টক্সিক ইফেক্ট আছে সেই টক্সিক ইফেক্ট গুলো হবে। তো আমরা বায়োট্রান্সফরমেশনের মাধ্যমে ডিটক্সিফিকেশন করতে পারি। এটা হচ্ছে কিছু ইফেক্ট। আরো কিছু ফার্মাকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে, যেমন ইনঅ্যাক্টিভ ড্রাগকে অ্যাক্টিভ করা। অর্থাৎ কিছু ড্রাগ আছে যেগুলো বায়োট্রান্সফরমেশনের ফলে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়, অর্থাৎ ওরা যে নর্মাল ফর্মে থাকে সেই ফর্মে তারা কাজ করতে পারে না। যেমন ডায়াজেপাম বডিতে দিলে আমাদের ডায়াজেপামটা কাজ করতে পারে না, ট্রান্সফরমেশনের পরে সেটা অ্যাক্টিভ হয়ে অক্সিজেপাম হয়, তখন সেটা বডিতে কাজ করে। লিভোডোপা বায়োট্রান্সফরমেশনের ফলে অ্যাক্টিভ হয়ে ডোপামিন হয়, ডোপামিনটা বডিতে কাজ করে। এভাবে বায়োট্রান্সফরমেশন হয়, এগুলোকে আমরা প্রোডাক্ট হিসেবে বলি। বায়োট্রান্সফরমেশনের দুটো ফেজ আছে, ফেজ 1, ফেজ 2। ফেজ 1টাকে বলা হয় নন সিনথেটিক ফেজ। অর্থাৎ এটা ক্যাটালাইটিক ফেজ, মানে ভেঙে যায় সব। এটার মধ্যে 3 ধরনের রিঅ্যাকশন হয়, কি কি? অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। আর ফেজ 2 হচ্ছে অ্যানাবলিক বা সিনথেটিক ফেজ, অর্থাৎ এটা কনজুগেশন হয়, অ্যাড হয়। যেমন এস্টাইলেশন, মিথাইলেশন ইত্যাদি। এস্টাইল গ্রুপ যুক্ত হয়, মিথাইল গ্রুপ যুক্ত হয়, এরকম ইত্যাদি। এটার মধ্যে কিছু এনজাইম আছে, এই এনজাইম গুলোকে আমরা মাইক্রোজোমাল এনজাইম, নন মাইক্রোজোমাল এনজাইম বলি। এই এনজাইম গুলোর নাম হচ্ছে শিখি। আচ্ছা, ড্রাগ এলিমিনেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের প্রত্যেকের খুবই ইম্পর্টেন্ট আসবে, সেটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম বা ফার্স্ট পাস এলিমিনেশন। কেউ বলতে পারবা যে ফার্স্ট পাস এলিমিনেশন কি? স্যার স্মল ইন্টেস্টাইনে না গিয়ে ওটা ডিরেক্ট লিভারে চলে যাবে ওটা। বুঝি নাই। স্যার বলো। মেটাবলিজমটা হচ্ছে স্যার লিভারে, মেটাবলিজমটা লিভারে হবে স্যার, স্মল ইন্টেস্টাইনে কি অ্যাবজর্পশনটা হবে না। না না, এটা না, কথা বোঝা যাচ্ছে না। ফার্স্ট পাস মেটাবলিজম বা ফার্স্ট হচ্ছে যে ড্রাগটা সিস্টেমের সার্কুলেশনে যাওয়ার আগেই বের হয়ে যাবে বডি, ঠিক আছে? সিস্টেমের সার্কুলেশনে যাওয়ার আগে বের হয়ে যাবে। যেমন ধরো এটা ডেফিনেশন যদি আমরা বলি, এরকম বলতে হবে যে অ্যামাউন্ট অফ ড্রাগ, আমি ভিডিওটা অফ করে দিছি যাতে নেটওয়ার্কের সমস্যাটা কম হয়, ঠিক আছে? ফার্স্ট পাস এলিমিনেশন হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ মেটাবলাইজ অর এলিমিনেটেড বিফোর রিচিং ইনটু সিস্টেমিক সার্কুলেশন। অর্থাৎ ড্রাগগুলো মেটাবলাইজ বা এলিমিনেশন হওয়ার আগেই, মানে বের হয়ে যাবে, সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে বডি থেকে বের হয়ে যাবে। এখন পরীক্ষায় কোশ্চেন আসে যে ফার্স্ট পাস এলিমিনেশন কোন কোন ড্রাগের হয়। এক্সাম্পল হচ্ছে মরফিন, নাইট্রেটস, প্রোপানল, লিডোকেইন ইত্যাদি। এবং আরো একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে কোন কোন রুটের মাধ্যমে আমরা
এই ফার্স্ট পাস মেটাবলিজমকে অ্যাভয়েড করতে পারি। সাবলিঙ্গুয়াল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবলিঙ্গুয়াল, পার রেক্টাল, পার ভেজাইনাল, আইভি, আইএম, সাবকিউটেনিয়াস, ইনহেলেশন, অর্থাৎ যেগুলো লিভারে যাওয়ার প্রয়োজন হয় না, লিভারে না গেলে এটা সুন্দর করে বডিতে মানে সিস্টেমের সার্কুলেশন ঠিকমতো যেতে পারে। আর ড্রাগ এক্সক্রিশন হয় কিভাবে? কিডনি এবং লিভার এই দুইটা দিয়ে মেইনলি ড্রাগ এক্সক্রিশন হয়, এছাড়া আরো কিছু পদ্ধতিতে হয় কিন্তু মেইনলি হয় এই দুইটা। এরপর আমরা কথা বলবো হচ্ছে যে প্লাজমা হাফ লাইফ কি। প্লাজমা হাফ লাইফ কি? প্লাজমা হাফ লাইফ কি? প্লাজমা হাফ লাইফ হচ্ছে টাইম রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইন দ্য বডি বাই 1/2 ডিউরিং এলিমিনেশন। অর্থাৎ একটা ড্রাগ বডিতে যাওয়ার পরে 50% রিডাকশন হওয়াকে আচ্ছা আচ্ছা অর্থাৎ হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ টু চেঞ্জ দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইন দ্য বডি ওয়ান হাফ ডিউরিং এলিমিনেশন। আমরা যখন ব্লাডে কোনো একটা ড্রাগ যখন ব্লাডে যায়, এটা যখন 50% রিডাকশন হয় তখন সেটাকে আমরা প্লাজমা হাফ লাইফ বলি। এবং এটা এই প্লাজমা হাফ লাইফের এই রিডাকশনটা হয় রিডাকশন হবে ব্লাডে হ্যাঁ। শুধু রিডাকশনটা কোথায় হবে? প্লাজমাতে হবে। আরেকটা জিনিস, প্লাজমা হাফ লাইফের ডেফিনিশনটা আমি তোমাদেরকে বলি, তোমরা জিনিসটা লিখে নাও। আচ্ছা আরেকটা কথা, ইম্পর্টেন্ট একটা কথা, তোমরা কি বই কিনছো? তোমরা কি বই কিনছো? আচ্ছা যাই হোক, প্লাজমা হাফ লাইফের ডেফিনিশনটা লেখো যে ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ বাই 50%। অর্থাৎ একটা ড্রাগের 50% হতে যে পরিমাণ সময় লাগে, 50% রিডাকশন হতে যে পরিমাণ সময় লাগে বডিতে একটা ড্রাগ দেওয়ার পরে। ধরো যে কোনো একটা ড্রাগের কথা বললাম আমরা, মনে করো ওরাল রুটে আমি একটা ড্রাগ দিলাম, ওরাল রুটে ড্রাগটা দেওয়ার পরে এটা বায়োঅ্যাভেবিলিটি হচ্ছে মনে করো 80% 90%। এখন যে সময় লাগে ওই ড্রাগের অ্যামাউন্টটা 50% হতে, এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম। প্লাজমা হাফ লাইফটা কি? এটা একটা ডিউরেশন বা এটা একটা টাইম। ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ বাই 50%। অর্থাৎ একটা ড্রাগের অ্যামাউন্ট 50% হতে যে পরিমাণ সময় লাগে, সহজ কথা, একটা ড্রাগের কনসেন্ট্রেশন বা অ্যামাউন্ট ব্লাডে 50% হতে যে সময় লাগে। বোঝা গেছে? এটা প্লাজমাতে হয়, এটা ব্লাডে হয়। আচ্ছা এরপরের টপিক হচ্ছে এনজাইম ইন্ডাকশন। এনজাইম ইন্ডাকশন বলতে কি বোঝায়? এনজাইম ইন্ডাকশন বা এনজাইম ইনহিবিশন। এনজাইম ইন্ডাকশন বা ইনহিবিশন যেটাই বলি, এটা দুইটা অংশ থাকে। একটা হচ্ছে এনজাইম ইনডিউসিং এজেন্ট, আর একটা হচ্ছে প্রাইমারি ড্রাগ। এনজাইম ইনডিউসিং এজেন্ট আর একটা হচ্ছে প্রাইমারি ড্রাগ। এই দুইটা জিনিস একসাথে থাকতে হবে। আমি এখন কথা বলছি হচ্ছে এনজাইম ইন্ডাকশনের ব্যাপারে। এনজাইম ইন্ডাকশনের মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকে বা কম্পোনেন্ট নিয়েই সব আলোচনা বা কাজ অ্যাক্টিভিটি গুলো হয়। সেটা কি? একটা হচ্ছে এনজাইম ইনডিউসিং ড্রাগ বা এনজাইম ইনডিউসিং এজেন্ট, আর একটা হচ্ছে প্রাইমারি ড্রাগ। প্রাইমারি ড্রাগ যেটা হচ্ছে যার উপর ইফেক্ট হয়, আর এনজাইম ইনডিউসিং ড্রাগ সেটা হচ্ছে যে ইফেক্ট করে। এনজাইম ইনডিউসিং ড্রাগ, ধরো একটা পেশেন্ট একসাথে দুইটা ড্রাগ খেলো। যেমন একটা পেশেন্ট, মনে করো একজন মহিলা পেশেন্ট ওসিপি খায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল সে খায় কন্ট্রাসেপশনের জন্য। ওই পেশেন্টটা যদি কোনো কারণে টিউবারকুলোসিসে আক্রান্ত হয়, তখন সে অ্যান্টি টিউবারকুলার ড্রাগও খেলো। তো সে রিফাম্পিসিনও খেলো, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, সাথে ওসিপিও খেলো। এখন যে জিনিসটা হয় এনজাইম ইন্ডাকশনে,
রিফাম্পিসিন করে কি একটা এনজাইম তৈরি করে, এমন একটা এনজাইম তৈরি করে, এটাকে আমরা বলি মেটাবলিক এনজাইম আর কি। এমন একটা এনজাইম তৈরি করে যে এনজাইমটা যে আরেকটা ড্রাগ থাকে, আদার যে ড্রাগ থাকে সেই ড্রাগটাকে মেটাবলিজম করে নষ্ট করে ফেলে, তার ফাংশনটাকে কমায় দেয় বা একদম নষ্ট করে ফেলে। তাহলে এনজাইম ইন্ডিউসিং ড্রাগ আর প্রাইমারি ড্রাগ, এই দুইটা ড্রাগ যদি কেউ একসাথে খায়, এনজাইম ইন্ডিউসিং ড্রাগ কি করবে, একটা এনজাইম তৈরি করে যে এনজাইমটা প্রাইমারি ড্রাগের উপর কাজ করে মেটাবলিজম করে ড্রাগটাকে নষ্ট করে ফেলে। তখন যেটা হয়, ওই ড্রাগটার প্রাইমারি ড্রাগটার ইফিকেসি যেটা ফাংশন হওয়ার কথা ছিল সেটা হয় না। অর্থাৎ কেউ যদি রিফাম্পিসিন আর ওসিপি একসাথে খায়, তাহলে যে জিনিসটা হবে, ওসিপি কাজ করবে না, অর্থাৎ ওই পেশেন্ট প্রেগনেন্ট হয়ে যেতে পারে। তো এটাকে বলতেছি আমরা এনজাইম ইন্ডাকশন। আর এনজাইম ইনহিবিশন হচ্ছে তার কমপ্লিট বিপরীত। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এনজাইম ইন্ডিউসিং ড্রাগ এর নামগুলো কি কি, এনজাইম ইন্ডিউসিং ড্রাগ কি, তারপর হচ্ছে এনজাইম ইনহিবিটিং ড্রাগ গুলো কি কি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখন পর্যন্ত যা পড়লাম, কেউ একজন আমাকে বলো দেখি যে এনজাইম ইন্ডিউসিং ড্রাগ বলতে, এনজাইম ইন্ডাকশন বলতে কি বুঝো? যে কোনো একজন বলো। মায়া কি লাইনে আছো? মায়া, মায়া শুনতে পাচ্ছো? মায়া যদি আসসালামু থাকে, আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তুমি কি শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। এনজাইম ইন্ডাকশন বলতে কি বুঝো? আমি আবারও বলি, ভালো করে খেয়াল করো, এনজাইম ইন্ডিউসিং ড্রাগ বলতে কি বোঝায় বা এনজাইম ইন্ডাকশন বলতে কি বোঝায়। এনজাইম ইন্ডাকশন হচ্ছে the process of increasing drug metabolizing enzyme, process of increasing drug metabolizing enzyme of the other co-administered drug। অর্থাৎ এটা এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আরেকটা যে আদার কো-অ্যাডমিনিস্ট্রেটেড ড্রাগ আছে বা অন্য আরেকটা যে ড্রাগ আছে, সেই ড্রাগটার মেটাবলিজিং এনজাইমের কনসেন্ট্রেশন বাড়ায় দেবে। তখন যে জিনিসটা হবে যে এটার সাথে যে আরেকটা এনজাইম, আরেকটা ড্রাগ রয়েছে, সেটা মেটাবলাইজ হয়ে তার ফাংশনটা হারায় ফেলবে। এনজাইম ইন্ডিউসিং ড্রাগ, আচ্ছা আচ্ছা আমি বলতেছি আবার, এটা একটু কনসেপ্ট একটু সমস্যা হয়, আবার বলতেছি শোনো। The process of increasing drug metabolism enzyme of the other co-administered drug, ঠিক আছে? অথবা the process of তার মানে increasing, কি এখানে দুইটা ড্রাগ থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শুধু একটা ড্রাগের জন্য না। অর্থাৎ দুইটা ড্রাগ কেউ একসাথে খেলে, আমরা এরকম হয় না একসাথে অনেকগুলো ড্রাগ খাই, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, তারা দেখা যাবে একসাথে 4-5টা করে ওষুধ খাচ্ছে। তো এই জিনিসটা হবে তখন যখন একের অধিক খাবে। এখন কেউ যদি শুধু ওসিপি খায়, একটা ফিমেল পেশেন্ট শুধু ওসিপি খাচ্ছে আর সাথে আর কোনো ড্রাগ সে নেয় না, কোনো ড্রাগ খায় না, তাহলে কি কোনো রকমের মানে মেটাবলিজমের প্রবলেম হবে বা ড্রাগ অ্যাকশনের প্রবলেম হবে না। এটা হবে তখন যখন ওসিপির সাথে রিফাম্পিসিন খাবে, একসাথে দুইটা খাবে। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে, রিফাম্পিসিন কি করে, রিফাম্পিসিন ওসিপি কে মেটাবলাইজ করার জন্য একটা এনজাইম তৈরি করে। এই এনজাইমটাকে বলতেছি আমরা ড্রাগ মেটাবলাইজিং এনজাইম, প্রাইমারি ড্রাগ মেটাবলাইজিং এনজাইম। তাহলে রিফাম্পিসিন যখন প্রাইমারি ড্রাগ মেটাবলাইজিং এনজাইম তৈরি করবে, এই প্রাইমারি ড্রাগ মেটাবলাইজিং এনজাইমটা করবে কি, প্রাইমারি ড্রাগ কোনটা, ওসিপি, সেই প্রাইমারি ড্রাগ বা ওসিপি কে মেটাবলাইজ করে এটাকে নষ্ট করে ফেলবে, যার কারণে এটা মানে
এফিকেসি বা যে পরিমাণ ফাংশন হওয়ার কথা ছিল সেটা হবে না, এটা তখন নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে? আমাদের সময় কম, একটু দ্রুত যেতে হবে আর কি। এরপরও বুঝতে অসুবিধা হয়েছে কারো? বলতে পার, কোনো সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। ফাতেমা বিনতে জাফর, জি স্যার। তুমি কি বলতে পারবা এনজাইম ইন্ডাকশনটা? হ্যাঁ স্যার, the process of increasing drug metabolism enzyme or other co-administered drug. আচ্ছা, এটাই। এটা অর্থাৎ হচ্ছে একটা ড্রাগের কারণে আরেকটা ড্রাগ এফেক্টেড হবে। এখন যদি আমি বলি যে এনজাইম ইনহিবিশন কি জিনিস, দ্য প্রসেস অফ ডিক্রিজিং ড্রাগ বায়োট্রান্সফর্মিং এনজাইম বা ড্রাগ মেটাবলাইজিং এনজাইম অ্যাক্টিভিটি ইজ কল্ড এনজাইম ইনহিবিশন। মানে পুরা উল্টা। এতক্ষণ ছিল যে ড্রাগ মেটাবলাইজিং এনজাইমের কনসেন্ট্রেশন বাড়াই দিবে কোন একটা ড্রাগ, যে ড্রাগগুলো ড্রাগ মেটাবলাইজিং এনজাইমের কনসেন্ট্রেশন বাড়ায় দেয় তাদেরকে আমরা বলতেছি এনজাইম ইনডিউসিং ড্রাগ। আর এনজাইম ইনহিবিশন হচ্ছে উল্টা, ড্রাগ মেটাবলিজম এনজাইমের কনসেন্ট্রেশন কমে যাবে, কমে যাওয়ার কারণে মেটাবলিজম হবে না। এটা তো সমস্যা কি? এর আগেটা তো দেখলাম যে কোন একটা ড্রাগের কারণে আরেকটা ড্রাগ কাজ করতেছে না, এটাকে আমরা বলতেছি থেরাপিউটিক ফেলিওর। অর্থাৎ যে ট্রিটমেন্টের জন্য যে ড্রাগটা আমরা ইউজ করতেছি সেটা ঠিকমতো কাজ করতেছে না। এনজাইম ইনহিবিশন হলে তার উল্টা হবে। উল্টা হবে বলতে অর্থাৎ কোন একটা ড্রাগ যে পরিমাণ মেটাবলিজম হয়ে বের হয়ে যাওয়ার কথা সেটা বের হবে না, না হয়ে এটা পরিমাণ অনেক বেড়ে যাবে, বডিতে অনেক বেশি সময় ধরে এবং বেশি পরিমাণে থাকবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে টক্সিসিটি হবে, ড্রাগের সাইড এফেক্ট গুলো বেশি হবে। এটা হচ্ছে এনজাইম ইনহিবিশন। স্যার আমরা ওভারডোজ নিলেও কি এনজাইম ইনহিবিশন ড্রাগ দিয়ে এটাকে কমাতে পারবো? ভেরি গুড। এটা কে বললো? নাম বলো। স্যার মাইশা। আচ্ছা, ভেরি গুড। এটা খুবই একটা ভালো কথা বলছো। এরকম করা যায় কিনা? হ্যাঁ, করা যায়, করা যায়। এটাকে আমরা ড্রাগ ওভারডোজ যখন হয়, ওভারডোজ বলতে পারি বা পয়জনিং বলতে পারি। এই ক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট অপশনের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যান্টিডোট। হ্যাঁ, কিছু ড্রাগের পয়জনিং আছে যে ওই পয়জনিং এর জন্য আলাদা অ্যান্টিডোটই আছে। যেমন মনে করো বেনজোডায়াজেপিন অর্থাৎ ডায়াজেপাম, ক্লোনাজেপাম নামে যে ড্রাগগুলো পাওয়া যায়, এই ড্রাগগুলোর জন্য বা এরকম প্রত্যেকটা ড্রাগের পয়জনিং এর জন্য একটা অ্যান্টিডোট থাকে। যদি ওই অ্যান্টিডোটটা আমাদের কাছে থাকে বা আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা ওই অ্যান্টিডোট দিয়ে দিলে কাজ হয়ে যাবে। আর যদি না জানা থাকে তাহলে আমরা এরকম মানে এনজাইম ইনহিবিটিং ড্রাগ দিয়ে ওটা মেটাবলিজম কমায় দিতে পারি, মানে কাজটা কমানোর জন্য। তো এটা খুবই ভালো একটা কথা বলছো। আরেকটা কোশ্চেন, আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ড্রাগস, অ্যাসিডিক ড্রাগ, বেসিক ড্রাগ, এগুলো নিয়ে আমি লাস্ট ক্লাসে কথা বলছিলাম না? ইয়েস স্যার। স্যার ওটা কনফিউজ, মানে অ্যাসিডিক ড্রাগ, বেসিক ড্রাগ। আর যে সব ড্রাগ হচ্ছে হয় অ্যাসিডিক নয় বেসিক ড্রাগ, ঠিক আছে? তো অ্যাসিডিক ড্রাগ যদি বডিতে অ্যাসিডিক এনভায়রনমেন্টে থাকে, আমরা জানি আমরা ড্রাগ যদি ওরালি খাই স্টোমাকে যায়, ওখান থেকে ইন্টেস্টাইনে যায়। স্টোমাকে যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে আর ড্রাগটাও যদি অ্যাসিডিক হয়, তাহলে কি হবে? ড্রাগটা আয়োনাইজড হয় না। আয়োনাইজড যদি না হয় তাহলে ড্রাগের অ্যাবজর্পশনটা ভালো হয়। আর যদি অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন এনভায়রনমেন্টে থাকে তাহলে আয়োনাইজেশন হয়ে যাবে। আয়োনাইজেশন হয়ে গেলে ড্রাগগুলো অ্যাবজর্পশন হবে না। কারণ কি আমরা জানি আয়োনাইজড ড্রাগ বা পোলার ড্রাগ অ্যাবজর্পশন হয় না বা কম হয় আর কি। অ্যাসিডিক ড্রাগগুলো আবার কি করে, বডির মধ্যে অনেক রকম প্রোটিন আছে, বডির মধ্যে অনেক রকম প্রোটিন আছে, সে প্রোটিনগুলোর সাথে বাইন্ড করে। হ্যাঁ, কি কি প্রোটিন আছে? অ্যালবুমিন, গ্লোবুলিন ইত্যাদি। এছাড়া আরো বিভিন্ন স্পেশাল প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোর সাথে কি করে ড্রাগ, এই অ্যাসিডিক ড্রাগগুলো বাইন্ড করে। আচ্ছা, এরপরে আসো আমরা একটু কথা বলি রিসেপ্টরস নিয়ে, কিছু কথাবার্তা বলি।
রিসেপ্টরস কি জিনিস? আমরা জানি যে ড্রাগগুলো বডিতে যাওয়ার পরে কাজ করে কিভাবে, রিসেপ্টরের মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা ড্রাগের কাজ করার জন্য কিছু স্পেসিফিক রিসেপ্টর আছে বডিতে। আমাদের সারা বডিতে বিভিন্ন রকমের রিসেপ্টর আছে, এটা একটু পরে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। যেমন ধরো সালবিটামল, এটা একটা ড্রাগ যেটা অ্যাজমাতে। সালবিটামল ড্রাগ কাজ করে বিটা 2 রিসেপ্টরের উপর। কোন রিসেপ্টরের উপরে? বিটা 2 রিসেপ্টরের উপর। বিটা 2 রিসেপ্টর থাকে হচ্ছে লাংসের ব্রঙ্কাসের মধ্যে থাকে। তো যখন সালবিটামল ড্রাগটা বডিতে যাবে, সে লাংসের ব্রঙ্কাসে যে বিটা 2 রিসেপ্টর আছে সেগুলোর সাথে বাইন্ড করে এটার যে ফাংশনাল অ্যাকশন আছে, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে, সেই অ্যাকশনটা সে ইলিসিট করবে। এটা অ্যাগনিস্টিক অ্যাকশন কি? এই রিসেপ্টরটা যখন বাইন্ড করে তখন ব্রঙ্কোডাইলেশন হয়, আর ব্রঙ্কোডাইলেশন হলে পেশেন্ট অ্যাজমা পেশেন্টের শ্বাস নিতে সহজ হয়। তাহলে এটা হচ্ছে রিসেপ্টর। আমরা ড্রাগগুলো রিসেপ্টরগুলো এভাবেই কাজ করে। আমরা এটাকে সংক্ষেপে বোঝার জন্য একটা ইকুয়েশনের মতো বলি যে ড্রাগ প্লাস রিসেপ্টর, ড্রাগ আর রিসেপ্টর দুইটা কম্বাইন্ড হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে, এটাকে বলে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স। ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্সটা তখন রেসপন্স করে, অর্থাৎ যে কাজটা করার কথা সে কাজটা করে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ড্রাগ প্লাস রিসেপ্টর একটা ফ্লো চার্ট দিয়ে মানে আমরা বলতে পারি যে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স, তারপর হচ্ছে রেসপন্স। তো রিসেপ্টর কি জিনিস? রিসেপ্টর হচ্ছে একটা it is a macromolecular structure. Receptor is macromolecular structure which is protein in nature. এটা এক ধরনের প্রোটিন which interacts with a drug and initiates the chain of events leading to drugs observed effect. এটা হচ্ছে বইয়ের ভাষায় ডেফিনিশন। আমরা যদি সহজে বোঝার জন্য বলি, রিসেপ্টর হচ্ছে একটা ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ অনেক বড় সাইজের মলিকুলার স্ট্রাকচার। এটা প্রোটিন এবং এটা কি করে? ড্রাগের সাথে ইন্টারঅ্যাক্ট করে, বাইন্ড করে, এবং বাইন্ড করার পরে সে তার ফার্মাকোলজিক্যাল যে রেসপন্স বা অ্যাকশন, সেই অ্যাকশনটা করে। এটা হচ্ছে রিসেপ্টর। এগুলো হচ্ছে ম্যাক্রোমলিকুলার রিসেপ্টর স্ট্রাকচার, প্রোটিন ইন নেচার। এগুলো কোথায় থাকে? কিছু থাকে সেল মেমব্রেনে, কিছু থাকে সাইটোপ্লাজমে, কিছু নিউক্লিয়াসে থাকে। রিসেপ্টরগুলো বিভিন্ন রকম, এবং এই ড্রাগগুলো রিসেপ্টরের সাথে বাইন্ডিং করার জন্য একটা স্পেসিফিক জায়গা থাকে, লোকেশন থাকে। যেমন বললাম যে বিটা 2 রিসেপ্টর কোথায় থাকে? কেউ বলো, বিটা 2 রিসেপ্টর কোথায় থাকে? লাংয়ে থাকে। আচ্ছা, ওকে, ভেরি গুড। এরপর হচ্ছে রিসেপ্টর একটা ফাংশন বা একটা প্রপার্টি, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কেমো রিকগনিশন অ্যাবিলিটি আছে। কেমো রিকগনিশন মানে একটা রিসেপ্টরগুলো কি করে? স্পেসিফিক ড্রাগকে চিনতে পারে, ও বুঝতে পারে যে মানে কোন ড্রাগ কি করে, এবং তার যে ড্রাগটা যে রিসেপ্টরের উপরে কাজ করে সেই রিসেপ্টরটা সেই ড্রাগটাকে রিকগনাইজ করতে পারে। আরেকটা টপিক আছে রিসেপ্টর ইফেক্টিং কাপলিং। এটা না, এটা হচ্ছে রিসেপ্টর ইফেক্টর কাপলিং। এই জিনিসটা তোমরা একটু দেখে নিবা, বই থেকে লিখে রাখো, এটা আমরা এই মুহূর্তে আলোচনা করব না। এই রিসেপ্টরগুলো ক্লাসিফিকেশন আমরা বলতে পারি দুই ভাবে করা যায়। এটা হচ্ছে লোকেশন দিয়ে। লোকেশন হচ্ছে মেমব্রেন রিসেপ্টর সেল মেমব্রেন থাকে, সাইটোপ্লাজমিক রিসেপ্টর সাইটোপ্লাজমিক থাকে, নিউক্লিয়াস রিসেপ্টর নিউক্লিয়াসে থাকে। আর কতগুলো আছে ক্লাসিক্যাল রিসেপ্টর, নন ক্লাসিক্যাল রিসেপ্টর। এগুলোর এক্সাম্পলগুলো বইতে আছে, বই থেকে তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবা। তোমাদের থেকে পিডিএফ বই সম্ভবত শেরান স্যার দিয়েছেন, প্রোভাইড করছে, তো ওখান থেকে তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, অথবা কারো যদি খুঁজে না পাও আমাকে বললেও আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। রিসেপ্টরগুলো কিভাবে কাজ করে, কয়েকটা পদ্ধতি আছে, পদ্ধতিগুলোর নাম শুধু লিখে নাও, আর কিছু লাগবে না, এই মুহূর্তে লাগবে না। সেটা কি? যে লাইগ্যান্ড গেটেড রিসেপ্টর।
অর্থাৎ ওরা হচ্ছে লাইগেন্ড ফর্ম করে কাজ করে। জি প্রোটিন রিসেপ্টর, জি এরপর একটা হাইফেন, এরপর প্রোটিন, জি প্রোটিন রিসেপ্টর, জি প্রোটিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে সে কাজ করে। তারপর হচ্ছে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, এটা একটা এনজাইম, এই এনজাইমের মাধ্যমে কাজ করে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর। তারপর হচ্ছে ডিএনএ রিসেপ্টর। এই 4টা পদ্ধতিতে তারা কাজ করতে পারে। এই রিসেপ্টরের সাথে রিলেটেড একটা টপিক আছে, সেটাকে বলি আমরা আপ রেগুলেশন ডাউন রেগুলেশন, আপ রেগুলেশন ডাউন রেগুলেশন। এই জিনিসগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। তারপরে টপিকগুলো লিখে নাও। সেফ ড্রাগস ইন প্রেগন্যান্সি, সেফ ড্রাগস ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে কোন কোন ড্রাগগুলা সেফ। তারপরে আরেকটা টপিক লিখে নাও, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। কিছু অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে যে প্রত্যেকটা ড্রাগের জন্য স্পেসিফিক কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। কিছু ড্রাগ আছে যারা হাইপার সেন্সিটিভিটি করে, হ্যাঁ হাইপার সেন্সিটিভিটি করে। তোমরা অলরেডি হয়তো পড়ছো, অ্যানাফাইলেকটিক শক করে। এরকম একটা ড্রাগের নাম বলতে পারবা? সাকলাইন, রোল 61, মানিশা ফারজানা, স্যার হ্যাঁ বলতে পারবা এরকম একটা ড্রাগের নাম? স্যার ইপনিল, স্যাডিল। এটা তো তুমি এখন ইন্টারনেট থেকে সার্চ দিয়ে আমাকে বলতেছো। নো স্যার, সার্চ দিন, এখানে নেটওয়ার্কই নেই, কষ্টে ক্লাস করতেছে। আচ্ছা আচ্ছা, সেডিল তো ডায়াজেপাম, তুমি তো ব্র্যান্ড নেম বলতেছো এই জন্য বললাম। ব্র্যান্ড সেডিল হচ্ছে ডায়াজেপাম, তুমি তো, আমরা তো ব্র্যান্ড নেম নিয়ে প্রথম কথা বলবো না এখন, আচ্ছা তাই না? তাহলে জি। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে অন্য জিনিস। তো ধরো পেনিসিলিন, পেনিসিলিন এটা একটা অ্যান্টিবায়োটিক। পেনিসিলিনের কারণে অনেক কি হয়, স্টিভেন জনসন সিনড্রোম বা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, অ্যানাফাইলেকটিক শক হয়। এটা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পি ড্রাগ। হোয়াট ইজ পি ড্রাগ? পি ড্রাগকে, পি ড্রাগের ব্যাপারে 4টা কথা আছে, 4টা কথা জানলেই হবে। সেটা হচ্ছে প্রাইমারি ড্রাগ, হ্যাঁ প্রাইমারি ড্রাগ, প্রায়োরিটি ড্রাগ, প্রাইমারি ড্রাগ, প্রায়োরিটি ড্রাগ, তোমরা লিখে নাও এগুলো। তারপর হচ্ছে প্রেফার্ড ড্রাগ, প্রেফার্ড ড্রাগ এবং পার্সোনাল ড্রাগ। স্যার আরেকবার বলেন। প্রেফার্ড ড্রাগ, প্রায়োরিটি ড্রাগ, পার্সোনাল ড্রাগ, প্রাইমারি ড্রাগ। ঠিক আছে? এরপর হচ্ছে রেশনাল ইউজ অফ ড্রাগ। আমরা কিভাবে ড্রাগকে রেশনালি ইউজ করতে পারি, মানে রেশনাল ইউজ অফ ড্রাগ বলতে কি বোঝায়? প্রথমে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস লাগবে। একজনের যদি আমরা এখন যেটা করতেছি আর কি, বর্তমান বেশিরভাগ যেটা হচ্ছে, একটা ভাইরাল ফিভার, একটা ফিভার হচ্ছে কিসের কারণে? ভাইরাল ইনফেকশনের কারণে। আমি এখানে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কোনো কাজ করবে না। অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার উপর কাজ করা। আমি যদি ভাইরাসের জন্য দিই তাহলে লাভ হবে না। একজনের রোগ হলো একটা, আমি ড্রাগ দিয়ে দিলাম আরেকটা, তাহলে তো এটা রেশনাল ইউজ হলো না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস, অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ, প্রপার ড্রাগ, ওর জন্য পেশেন্টের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ সেটা চুজ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগটা আবার অ্যাপ্রোপ্রিয়েট ডোজে দিতে হবে, যথেষ্ট পরিমাণে। কেউ অ্যান্টিবায়োটিক খেলো, একটা ট্যাবলেট, 2টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়ে যদি বন্ধ করে দেয় তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট ডোজ হলো না। বা দরকার 500 মিলিগ্রাম, সে নিল হচ্ছে 250 মিলিগ্রাম, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না। অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস, অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ, অ্যাপ্রোপ্রিয়েট ডোজ। ঠিক আছে?
appropriate route of administration, appropriate route of administration, appropriate duration, appropriate duration। তাহলে এগুলো হচ্ছে যখন এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আমরা ড্রাগ প্রেসক্রাইব করব, সেটা তখন হচ্ছে রেশনাল ইউজ অফ ড্রাগ। আচ্ছা, তাহলে এখন তোমরা জেনারেল ফার্মাকোলজিতে কোন কোন টপিক পড়বা আমি একটা সাজেশন দেই, খুব সংক্ষিপ্ত সাজেশন, সেগুলা লিখে নাও তাড়াতাড়ি। রেডি সবাই? হ্যালো, Yes, sir. প্রথম দেখলাম কোন ব্যাচকে যে সাজেশনের কথা শুনে এত স্লো রেসপন্স। আচ্ছা, লিখে নাও ফার্মাকোপিয়া ফর্মুলারি, ফার্মাকোপিয়া ফর্মুলারি, ফার্স্ট পাস মেটাবলিজম, ড্রাগ ফর্মুলেশন, ড্রাগ বলতে ট্যাবলেটের মধ্যে কি থাকে, এক্সিপিয়েন্ট থাকে, তারপর হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস থাকে, সাথে সুইটেনিং এজেন্ট, অন্যান্য জিনিসগুলো থাকে সেগুলো। ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ অ্যাবজর্পশন, এনজাইম ইনডিউসার এবং এনজাইম ইনহিবিটরস, এগুলোর মধ্যে শুধু এনজাইমগুলো জানলে হবে। স্যার এক্সাম্পল গুলো লাগবে, মানে কোন হ্যাঁ, drug? শুধু এক্সাম্পলই লাগবে, শুধু এক্সাম্পলই লাগবে। তারপর হচ্ছে অ্যাসিডিক ড্রাগ, বেসিক ড্রাগ, বায়োট্রান্সফরমেশন, বায়োট্রান্সফরমেশন, বায়োট্রান্সফরমেশনের পারপাস কি, অবজেক্টিভ কি, এগুলো কি কি এনজাইম ইউজ হয়, কয়টা ফেজ আছে এগুলো। অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, অ্যাগোনিস্ট, স্যার এই টপিকটাতে পড়ানো হয়নি। অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট। আচ্ছা, এটা আমি বলবো। অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, প্লাজমা হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফ, পলিফার্মেসি, স্যার পলিফার্মেসি, আরেকবার। প্লাজমা হাফ লাইফ, পলিফার্মেসি, পলিফার্মেসি। স্যার এটাও পড়ানো হয়নি। এটা তোমরা দেখে নিবা, খুব অল্প, খুব ছোট করে দেওয়া আছে, খুব বেশি কিছু নয়। পলিফার্মেসি। এরপর হচ্ছে রিসেপ্টর, রিসেপ্টরস, স্যার রিসেপ্টর থেকে কি কি পড়বো? রিসেপ্টরস এর ডেফিনিশন, রিসেপ্টরের প্রপার্টি কি, যেগুলো তোমাদেরকে বললাম, ম্যাক্রোমলিকুলার, প্রোটিন ইন নেচার, সিচুয়েটেড ইন সেল মেমব্রেন, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এগুলো আর কি। তারপর হচ্ছে আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন, তারপর হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স কি, থেরাপিউটিক ইন্ডেক্স কি, সেফ ড্রাগস ইন প্রেগন্যান্সি, e-drugs, rational use of drugs, rational use of drugs, adverse drug reaction, adverse drug reaction, আচ্ছা, এখন আসো অ্যাগনিস্ট কি জিনিস, অ্যান্টাগনিস্ট কি জিনিস। অ্যাগনিস্ট ড্রাগস হচ্ছে এক ধরনের এরকম ড্রাগস, অ্যাগনিস্ট ড্রাগস আর ড্রাগস which bind with receptor and activate the receptor, ঠিক আছে। অ্যান্টাগনিস্ট এবং অ্যাগনিস্ট কি জিনিস। অ্যাগনিস্ট হচ্ছে, অ্যাগনিস্ট আর ড্রাগস which activate specific receptors after binding with it, অর্থাৎ ড্রাগস which binds with receptor and activates the receptor
and causes the tissue response. এরপর ড্রাগটা বাইন্ড হওয়ার পরে যে ইফেক্টটা পাওয়ার কথা সেই ইফেক্টটা করবে, সে রেসপন্সটা করবে। এটা হচ্ছে অ্যাগনিস্ট ড্রাগ। অ্যান্টাগনিস্ট ড্রাগ কি? অ্যান্টাগনিস্ট ড্রাগ হচ্ছে antagonist drugs are the drugs which bind to receptor and occupy the receptor and thus prevent binding by agonist. আচ্ছা, এটা একটু বোঝার ব্যাপার আছে। অ্যান্টাগনিস্টটা কি জিনিস? অ্যাগনিস্ট হচ্ছে জাস্ট ড্রাগগুলো তার রিসেপ্টর, যেটা স্পেসিফিক রিসেপ্টর আছে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পর রিসেপ্টরটাকে অ্যাক্টিভেট করবে এবং ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হবে। তাহলে agonist drug bind with receptor, activate the receptor and produces response by action. অ্যান্টাগনিস্ট হচ্ছে উল্টা। অ্যান্টাগনিস্ট মেইনলি ড্রাগটা কোনো ইফেক্ট করে না, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন করে না। অ্যান্টাগনিস্ট কি করে? রিসেপ্টরটাকে ব্লক করে রাখে বা অকুপাই করে রাখে। অকুপাই করে রাখলে হবে কি, দেখা গেল যে অন্য কোনো ড্রাগ সেই রিসেপ্টরটাকে কি করতে পারবে না, অ্যাক্টিভেট করতে পারবে না। ইনসান, বুঝতে পারছো? যেমন একটা উদাহরণ দেই, প্রোপানল ইন্ডিভার নামে পরিচিত, খুব পরিচিত। ইন্ডিভার নামে পরিচিত, অনেক সময় মেডিকেল স্টুডেন্টরা খায় পরীক্ষার সময়, ভয় পায় বা টেনশনের কারণে পালপিটেশন হয়, অনেক টেনশন প্রিভেন্ট করার জন্য ইউজ করে। তো আমরা জানি কি বিটা রিসেপ্টর হার্টেও থাকে, বিটা 1 রিসেপ্টর একটা আছে, বিটা 1 রিসেপ্টর, এটা কোথায় থাকে? হার্টে। এটা কি করে, কোনো ড্রাগ যদি বিটা 1 রিসেপ্টরকে স্টিমুলেট করে তখন, ঠিক আছে? তো আমরা যখন এই প্রোপানল দিব, প্রোপানলকে বলা হয় বিটা ব্লকার। কি বলে? বিটা ব্লকার, মানে বিটা রিসেপ্টরগুলোকে ব্লক করে রাখে। যখন বিটা রিসেপ্টর ব্লক করে রাখবে তখন অন্য ড্রাগ এসে বিটা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতে পারে না। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। সে কোনো কিছু করবে না কিন্তু আরেকজনকে আসতেও দিবে না, এটাকে বলতেছে অ্যান্টাগনিস্ট। এবার আসলে আমরা একটু কথা বলবো থেরাপিউটিক ইন্ডেক্স নিয়ে। থেরাপিউটিক ইন্ডেক্স কি? থেরাপিউটিক ইন্ডেক্স বা থেরাপিউটিক উইন্ডো বলে বা সেফটি উইন্ডো বলে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা রেশিও বা মেজারমেন্ট বলতে পারো, যে কম্পারিজন অফ এ অ্যামাউন্ট অফ এ ড্রাগ দ্যাট কজেস দ্য থেরাপিউটিক ইফেক্ট টু দি অ্যামাউন্ট দ্যাট কজেস টক্সিসিটি। অর্থাৎ এটা একটা রেশিও মেইনলি, যে পরিমাণ ড্রাগ দিলে টক্সিসিটি তৈরি হয় বা পয়জনিং তৈরি হয় বা সাইড এফেক্ট তৈরি হয়, সেটার একটা রেশিও হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। আচ্ছা, অর্থাৎ টক্সিক ডোজ এবং ইফেক্টিভ ডোজ, এই দুইটার রেশিও হচ্ছে আমরা বলতে পারি থেরাপিউটিক ইন্ডেক্স। একটা ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স যত বেশি হবে সেটা তত বেশি সেফটি হবে, তত বেশি কি হবে? সেফ হবে। থেরাপিউটিক ইন্ডেক্স বা থেরাপিউটিক উইন্ডো যত বেশি, এটার ভ্যালু যত বেশি হবে তত বেশি ড্রাগটা সেফ হবে। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স যদি কোনো ড্রাগের, থেরাপিউটিক ইন্ডেক্সকে সংক্ষেপ টিআই বলে, থেরাপিউটিক ইন্ডেক্সে যদি কোনো ড্রাগের কম থাকে তাহলে আমাদেরকে ওই ড্রাগটা দেওয়ার সময় খুব সাবধান থাকতে হবে। এটা অর্থ হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্সে কোনো ড্রাগের কম থাকার অর্থ হচ্ছে ড্রাগটা টক্সিসিটি বেশি করবে, এই জন্য আমাদের দেওয়ার সময় সাবধানে দিতে হয়। কোনো ড্রাগের যদি থেরাপিউটিক ইন্ডেক্স হাই থাকে তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি ড্রাগগুলো কম্পারেটিভলি সেফ। অ্যাকচুয়ালি কোনো ড্রাগই সেফ নয়, তখন কিন্তু বলবো যে কম্পারেটিভলি সেফ। কোনো থেরাপিউটিক ইন্ডেক্স যদি কোনো ড্রাগের একের চেয়ে বেশি হয়, মানে সরি একের চেয়ে যদি কম হয়, তাহলে সেটাকে কি আমরা কি বলবো? এটা কি ইফেক্টিভ ড্রাগ নাকি মানে
টক্সিক ড্রাগ? ইফেক্টিভ ড্রাগ। ওয়ানের চেয়ে কম দিলে কি ড্রাগটা কি মানে আমরা কি বলছিলাম, থেরাপিউটিক ইন্ডেক্স যদি বেশি থাকে তাহলে এটা সেফ নাকি টক্সিক? বেশি থাকলে সেফ। তাহলে যদি ওয়ানের চেয়ে কম হয়, আমরা এভাবে হিসাব করবো যে ওয়ানের চেয়ে বেশি না কম। যদি ওয়ানের চেয়ে বেশি হয় তাহলে কি সেফ, যদি ওয়ানের চেয়ে কম হয় তার মানে এটা টক্সিক, এটা খাওয়া যাবে না বা খেলে খুব সাবধানে। ঠিক আছে। স্যার বুঝি নাই। থেরাপিউটিক ইন্ডেক্স মানে হচ্ছে এটা একটা রেশিও বা অনুপাত, যে পরিমাণ ড্রাগের যে অ্যামাউন্টে টক্সিক বা সাইড এফেক্ট তৈরি হয় সেটাকে বলতেছি যে থেরাপিউটিক ইন্ডেক্স। বুঝা গেছে? থেরাপিউটিক ইন্ডেক্স ইজ এ রেশিও অফ অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ টু দি টক্সিক ডোজ। ঠিক আছে। এখন থেরাপিউটিক ইন্ডেক্স যদি কারো কোনো ড্রাগের বেশি থাকে তাহলে আমরা বলবো যে ড্রাগটা সেফ। থেরাপিউটিক ইন্ডেক্স যদি কোনো ড্রাগের কম থাকে তাহলে বলবো যে এটা কম্পারেটিভলি কম সেফ, লেস সেফ অথবা টক্সিক। যদি থেরাপিউটিক ইন্ডেক্স 1 বা 1-এর চেয়ে বেশি হয় তাহলে বলবো যে সেফ, যদি 1-এর চেয়ে কম হয় তাহলে বলবো যে এটা টক্সিক। আচ্ছা, এখন আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমে চলে যাবো, অটোনমিক ফার্মাকোলজিতে চলে যাবো। আসলে সময় খুব কম, বেশি সময় নাই। দেখা যাচ্ছে স্যার আজকে অনেক বেশি হয়ে যাবে স্যার, অলরেডি অনেকগুলো হার্ড হার্ড টপিক যেগুলো আমাদেরকে লেকচারে পড়ানো হয়নি ওগুলা পড়ানো হয়েছে তো এখন স্যার। এখন আসলে তোমাদের লেকচারে যে ক্লাসগুলো থাকবে, হ্যাঁ, এগুলা ওনাদের গতিতে চলবে। তোমরা তো অলরেডি এই প্রসেসের সাথে অভ্যস্ত যে টিউটোরিয়াল ক্লাসগুলোতে মেইনলি পড়ানো হয় বা টিউটোরিয়াল ক্লাসগুলোতেই পরীক্ষার টপিকগুলো কভার করা হয়। লেকচারে কি পড়ালো না পড়ালো ওটা মানে তোমাদের আসলে চিন্তা করা উচিত না। হ্যাঁ, স্যার বলো। এখন তো আমাদের দুইটা পড়াই প্রফের পড়া পড়তে হচ্ছে। সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে যে তোমাদের পরীক্ষা কবে? স্যার ওখানে তো স্যার জেনারেল ফার্মাকোলজি থাকবে শুধু। না না না, জেনারেল ফার্মাকোলজি থাকবে। তোমরা আইটেম কার্ড দেখো না, এই কারণে তোমাদের এরকম ধারণা হচ্ছে। অটোনমিক ফার্মাকোলজিও থাকবে সাথে, কিন্তু আমরা চেষ্টা করছি যে অটোনমিক থেকে খুব কম কোশ্চেন দেওয়ার জন্য, যাতে স্যার সমস্যা না অলরেডি হয়। স্যার জেনারেল ফার্মা এত বড় আমাদের জন্য স্যার তো দুইটা এত প্রফেসর। বড় কি আমি তোমাদেরকে সব করতে বলছি? জেনারেল ফার্মাকোলজি তোমরা তো বই কিনো না এখনো। জেনারেল ফার্মাকোলজি আর অটোনমিক ফার্মাকোলজি পুরা ফার্মাকোলজির মধ্যে সবচেয়ে দুইটা বড় চ্যাপ্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে সবচেয়ে দুইটা বড় চ্যাপ্টার। আমি তো তোমাদেরকে সবকিছু পড়তে বলতেছি না, আমি তোমাদেরকে একেবারে টপিক সিলেক্ট করে বলে দিচ্ছি যে এই টপিকগুলো পড়বে, এগুলো থেকে কোশ্চেন আসবে। এর চেয়ে সহজ তো আসলে করা যায় না। এবং আমি শুধু ওই টপিকগুলাই বলতেছি তোমাদেরকে। আমি যদি বলি তাহলে তো আরো অনেক সময় লাগবে, তাই না? এটা আসলে কি বলবো, এক মাস লাগার কথা একটা চ্যাপ্টার শেষ করতে, বা 3 মাস লাগবে দুইটা চ্যাপ্টার শেষ করতে। আমি অটোনমিকে শুধু পরীক্ষায় যেগুলো লাগবে জাস্ট খুব অল্প কয়েকটা কথা বলবো। ঠিক আছে। আর তোমাদের এমবিবিএস এর ব্যাচে যারা আছে ওরা টোটাল 2 ঘন্টাই ক্লাস করছে বরাবর। তোমরা কেন এরকম করতে চাচ্ছ? স্যার এমবিবিএস তো ফার্স্ট ইয়ারে শুধু 3টা সাবজেক্ট, আমাদের 5টা সাবজেক্ট ওদের সাথে। এবার আমাদের এখানেও ডেন্টাল ফার্মাও আছে স্যার। আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে যে তোমাদের পরীক্ষার আগে আমি আর কোনো ক্লাস পাচ্ছি না। ঠিক আছে, পরীক্ষার আগে আর কোনো ক্লাস পাবো না, এটাই আজকে লাস্ট ক্লাস। এখন যদি তোমাদেরকে এগুলো বলে না দিই তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে না, তো তোমাদের পরীক্ষা খারাপ হবে। আমি চাচ্ছি তোমাদের পরীক্ষাটা ভালো। ঠিক আছে, একটু ধৈর্য ধরো। আর মনে করো আধা ঘন্টা বসলে কি খুব বেশি কষ্ট হবে তোমাদের? তার ফোনের চার্জ চলে স্যার যাচ্ছে। মোবাইল চার্জ। চার্জারে লাগাই ক্লাস করো। স্যার স্যার এমবিও শেষ। কারেন্টও নাই, এমবি দিয়ে MB ক্লাস করতেছি। এমবি শেষ হয়ে গেলে তো তখন আর করা কিছু থাকবে না। আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, অটোনমিক নার্ভাস সিস্টেমে টপিকগুলো লিখে নাও, কি কি পড়বা এটা লিখে নাও। তারপরে একটু করে কথাবার্তা বলবো আমি।
দেখো যে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। Pharmacological classification of autonomic nervous system. Neurotransmitter. Neurotransmitter. Acetylcholine synthesis. Acetylcholine synthesis. Cholinomimetic drugs. Cholinomimetic drugs. Sir, key drugs? Cholinomimetic drugs. এই ড্রাগসের মধ্যে পড়বে ক্লাসিফিকেশন, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, অ্যাডভার্স ইফেক্ট। লিখছো? এরপর লেখো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক রিসেপ্টর। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক রিসেপ্টরস। Atropine-like drugs. OPC poisoning. OPC poisoning. Adrenaline. Adrenaline মধ্যে পড়বে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, ফেট এবং সিনথেসিস। Pharmacological action, fate, synthesis. ঠিক আছে? স্যার আরেকবার বলেন। কোনটা বলবো? স্যার ওপিসি পয়জনিং এর পর থেকে। Atropine like drugs, adrenaline. Adrenaline এর মধ্যে লিখবা pharmacological action, fate, synthesis. Pharmacological action, fate, synthesis. দেখা হয়েছে? আচ্ছা, অটোনমিক নার্ভাস সিস্টেম নিয়ে খুব অল্প কিছু কথা বলবো। হ্যাঁ, এটা নিয়ে একটু ধৈর্য ধরে তোমরা তাহলে তোমাদের পরীক্ষাটা ভালো হবে আশা করি। মানে তোমাদেরকে তো আমি টপিক খুব সিলেক্ট করে দিচ্ছি অল্প, এগুলো পড়লে পরীক্ষায় আনসার করতে কষ্ট হবে না আশা করি। আমরা জানি যে নার্ভাস সিস্টেম হচ্ছে দুইটা অংশ ভাগে বিভক্ত। একটা কি 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 বলতো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাই না? পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আবার আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে যেটা আমাদের কন্ট্রোলে থাকে না। অটোনমিক নার্ভাস সিস্টেম এমন কিছু অর্গানকে বা এমন কিছু বডির ফাংশনকে কন্ট্রোল করে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, আমরা নিজের ইচ্ছায় করতে পারি না, ইনভলেন্টারি এবং সাবকনশিয়াসলি হয়। অর্থাৎ যেমন ধরো আমাদের হার্টবিট বাড়তেছে কমতেছে, ব্লাড প্রেশার বাড়তেছে কমতেছে, জিআইটি মর্টালিটি হচ্ছে, আমরা কিন্তু এগুলো টের পাই না। হ্যাঁ, সাবকনশিয়াস ভাবে হচ্ছে। সেটাকে এই মানে অটোনমিক নার্ভাস সিস্টেম এই কাজগুলোই করে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, অটোনমিকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে? আমাদের বডিকে ফাইট অর ফ্লাইট সিস্টেমে ইয়া করে, অর্থাৎ যেটা ইমার্জেন্সি কন্ডিশনে কাজ করে। আর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম হচ্ছে যেটা রেস্টিং কন্ডিশনে বা আমরা যখন রেস্টিং কন্ডিশনে থাকি তখন কাজ করে। ঠিক আছে? এখন যেটা জানার বিষয় আমাদের জন্য সেটা হচ্ছে যে ছবিটা দেখা যাচ্ছে,
অস্পষ্ট মনে হয়, তাই না? তোমরা এই জিনিসটা লিখে নাও। হ্যাঁ বলো। মাইশা ইবনাথ। মনে হচ্ছে যে ক্লাস শুধু মাইশা ইবনাথ করতেছে আর বাকিরা কেউ করতেছে না, এরকম মনে হচ্ছে। সরি স্যার, ভুলে গেছি। না সমস্যা নাই, ওটা বলতেছি না। অন্যদের কোনো রেসপন্স নাই, শুধু মাইশা ইবনাথ রেসপন্স করতেছে। আচ্ছা, এখানে কয়েকটা কথা আছে, তোমরা এটা লিখে নাও। দেখা যাচ্ছে আমি যেটা মার্ক করতেছি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। সবাইকে ক্লাস থেকে চলে গেল, এখন কে জানি চলে গেল আবার। স্যার অনেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ফোনের চার্জ নাই তো অফ হয়ে যাচ্ছে সাডেনলি। মানে অনেকে তো স্যার ডাটা, এতক্ষণ তো ক্লাস করলে স্যার ডাটা থাকে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন তুমি এই ছবিটা তো দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে এই ছবিটা একটু খেয়াল করো। এটা হচ্ছে মেডুলা, আর নিচে হচ্ছে এটা স্পাইনাল কর্ড, ঠিক আছে? এই যে জাংশনটা, এখানে একটা জাংশন দেখাচ্ছে, এটাকে বলতেছি আমরা গ্যাংলিয়া, ঠিক আছে? এখানে একটা জাংশন, এগুলো সবগুলো হচ্ছে গ্যাংলিয়া। তো এখানে দুই ধরনের নার্ভ ফাইবার থাকে। গ্যাংলিয়ার আগে একটা নার্ভ ফাইবার থাকে যেটা গ্রিন কালার দেওয়া, এটাকে আমরা বলছি প্রি গ্যাংলিয়নিক ফাইবার। আরেকটা থাকে রেড কালারে, যেটা গ্যাংলিয়ার পরের অংশ, সেটাকে বলে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, ঠিক আছে? এরপর খেয়াল করো যে প্রথম যে ফাইবারটা আছে, এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক। এটা কি? প্যারাসিম্পেথেটিক। বাকি সবগুলো হচ্ছে সিম্পেথেটিক। প্যারাসিম্পেথেটিকের প্রি গ্যাংলিয়নিক ফাইবার হচ্ছে কি অ্যাসিটাইলকোলাইন সিক্রেশন করে। এখানে এসিএইচ দিয়ে দেওয়া হচ্ছে অ্যাসিটাইলকোলাইন। অর্থাৎ প্রি গ্যাংলিয়নিক ফাইবার প্যারাসিম্পেথেটিকের নার্ভাস সিস্টেমে কি করে? অ্যাসিটাইলকোলাইন সিক্রেট করে। তারপরে খেয়াল করো সিম্পেথেটিকের ক্ষেত্রে কয়েক ধরনের বলা যায়, প্রি গ্যাংলিয়নিক, পোস্ট গ্যাংলিয়নিক, ঠিক আছে? পোস্ট গ্যাংলিয়নিক, এখানে এই লাইনগুলো দেখো যে অল পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবারস রিলিজ অ্যাসিটাইলকোলাইন নিউরোট্রান্সমিটার। অল পোস্ট গ্যাংলিয়নিক সিম্পেথেটিক ফাইবার রিলিজ নরঅ্যাড্রেনালিন, ঠিক আছে? তোমরা এই দুইটা লাইন লিখে নাও। অল পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবার রিলিজ অ্যাসিটাইলকোলাইন, অল পোস্ট গ্যাংলিয়নিক সিম্পেথেটিক ফাইবার রিলিজ নরঅ্যাড্রেনালিন। কিন্তু এক্সেপশন আছে, ব্যতিক্রম কি? পোস্ট গ্যাংলিয়নিক সিম্পেথেটিক ফাইবার কিন্তু স্কেলেটাল মাসল এবং সুয়েট গ্ল্যান্ডসে সাপ্লাই দেয়, ওরা আবার কি করে? অ্যাসিটাইলকোলাইন রিলিজ করে। তার মানে আমরা বলতে পারি সিম্পেথেটিক ফাইবার নরঅ্যাড্রেনালিন রিলিজ করে, প্যারাসিম্পেথেটিক ফাইবার কি রিলিজ করে? অ্যাসিটাইলকোলাইন। অ্যাসিটাইলকোলাইন গুলো কোথায় কোথায় কাজ করে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য সাইন্স অফ সিনথেসিস হচ্ছে নিউরোনাল সোমা, আর স্টোরেজ কোথায় হয়? প্রিসিনাপটিক ভেসিকলে। সিনথেসিস অফ অ্যাসিটাইলকোলাইন, এটা এখন আমরা পড়ব না। এবার আসো অটোনমিক রিসেপ্টর। রিসেপ্টর গুলো আমরা বললাম কি কয় রকমের রিসেপ্টর আছে? সিম্পেথেটিক রিসেপ্টর, প্যারাসিম্পেথেটিক রিসেপ্টর। সিম্পেথেটিক রিসেপ্টর গুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। স্যার বুঝা যাচ্ছে না লেখাগুলো। আচ্ছা, লেখা বোঝা যাওয়ার দরকার নাই। এটা তোমাদের লিপিং কোডের বইয়ে পিডিএফ ফাইল যদি থাকে, ওখানে একটা চার্ট আছে, ওই চার্টগুলো পড়লে তোমরা তোমাদের এখান থেকে একটা কোশ্চেন মাস্ক পাবা, শুধু রিসেপ্টর কোন রিসেপ্টর কোথায় থাকবে।
কোন রিসেপ্টর কোথায় থাকে, কোনটা সিম্পাথেটিক কোনটা প্যারাসিম্পাথেটিক, আর কিছু না। যেমন দেখো প্রথমে সিম্পাথেটিক রিসেপ্টরের মধ্যে আছে আলফা 1। আলফা 1 হচ্ছে ব্লাড ভেসেলে থাকে, আই এর মধ্যে থাকে। এটার আসলে চার্ট একটা আছে, চার্টটা মুখস্থ করে ফেললে হবে। কোলিনোমাইমেটিক ড্রাগস কি জিনিস? কোলিনোমাইমেটিক ড্রাগস হচ্ছে যে ড্রাগস গুলো অ্যাসিটাইলকোলাইন রিলিজ করে বা অ্যাসিটাইলকোলাইন রিলিজের মাধ্যমে কাজ করে, এটাকে আমরা বলি কোলিনোমাইমেটিক ড্রাগ। ঠিক আছে, অ্যাসিটাইলকোলাইন রিসেপ্টরের মাধ্যমে যেভাবে কাজ করে সেগুলোকে বলা হয় যে কোলিনোমাইমেটিক ড্রাগস। অর্থাৎ কোলিনোমাইমেটিক ড্রাগস কিভাবে কাজ করে? অ্যাসিটাইলকোলাইন সিক্রেশন বাড়িয়ে দিয়ে কোলিনোমাইমেটিক ড্রাগস কাজ করে। এরা দুই রকম, একটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং, একটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং। ডিরেক্ট অ্যাক্টিং কি? ডাইরেক্ট অ্যাসিটাইলকোলাইন সিক্রেশন বাড়ায় দিবে। এটার মধ্যে কি আছে? অ্যাসিটাইলকোলাইন নিজে, বিথেনেকল, কার্বাকল, পিলোকার্পিন, এগুলো। কিন্তু অ্যাসিটাইলকোলাইন ড্রাগ হিসেবে আমরা ব্যবহার করি না। ইনডিরেক্ট অ্যাক্টিং কি কি আছে? অর্থাৎ এটাতে কি করে? অ্যাসিটাইলকোলাইন রিলিজ করে না, কিন্তু অ্যাসিটাইলকোলাইনের মেটাবলিজমটাকে কমায় দেয়। তো যদি অ্যাসিটাইলকোলাইনের মেটাবলিজম কমায় দেয় তাহলে অ্যাসিটাইলকোলাইনের পরিমাণ এমনিতে বডিতে বেশি বাড়বে, তখন অ্যাসিটাইলকোলাইনের ইফেক্টগুলো বাড়বে। এখানে ইনডিরেক্ট অ্যাক্টিং কি কি আছে? অ্যাড্রোফোনিয়াম, নিউস্টেগমিন, ফিজোস্টেগমিন, প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, এগুলো। ওপিসি বা অর্গানোফসফেট কম্পাউন্ড হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ, যেগুলো প্যারাথিয়ন, ম্যালাথিয়ন বলা হয়। আমরা দেখি যে ইঁদুর মারা ওষুধ বা কীটনাশকের ওষুধের মধ্যে এগুলো থাকে, এবং অনেকে সুইসাইডাল অ্যাটেম্পটের জন্য অপিসি খায়, ওখান থেকে অপিসি পয়জনিং হয়। তার ইফেক্টগুলো একটু দেখি। অ্যাসিটাইলকোলাইনের ইফেক্ট আমরা মোটামুটি এইটুকু পড়ার পরেই আর করবো না ইনশাল্লাহ, খুব অল্প সময়ের জন্য অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আই কি হয়? মায়োসিস হয়। জাস্ট এই শব্দটা লেখো। অ্যাসিটাইলকোলাইন আই কি করে? মায়োসিস করে। মায়োসিস হচ্ছে কন্ট্রাকশন অফ সার্কুলার মাসল অফ সিলিয়ারি কন্ট্রাকশন অফ সার্কুলার মাসল বা অফ সিলিয়ারি মাসল। কার্ডিওভাস্কুলারে কি হয়? হার্ট রেট কমায়, কন্ট্রাক্টিলিটি কমায়, কন্ডাক্টিভিটি কমায়, কার্ডিয়াক আউটপুট কমায়, ভেসোডাইলেশন করে। হার্ট রেট কমায়, কন্ট্রাক্টিলিটি কমায়, কন্ডাক্টিভিটি কমায়, কার্ডিয়াক আউটপুট কমায়, ভেসোডাইলেশন করে। ব্রঙ্কাসে কি করে? ব্রঙ্কো কনস্ট্রিকশন, ভেসোডাইলেশন করে। ব্রঙ্কাসে কি করে? ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। আর কিছু লেখা দরকার নেই, শুধু ব্রঙ্কো কনস্ট্রিকশন। জিআইটিতে কি করে? মোর্টালিটি বাড়ায়, সিক্রেশন বাড়ায়। মোর্টালিটি বাড়ায়, সিক্রেশন বাড়ায় জিআইটিতে। স্ফিংটার রিল্যাক্সেশন করে। তারপর হচ্ছে জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, এখানে কি করে? স্ফিংটারকে রিল্যাক্সেশন করে, স্ফিংটারকে রিল্যাক্সেশন করে। সিক্রেটরি গ্ল্যান্ডস কি করে? সব ধরনের সিক্রেশন বাড়ায় দেয়। সোয়েটিং বেশি হবে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে ল্যাক্রিমেশন বেশি হবে, নেজোফেরিয়ান গ্ল্যান্ডসেও সিক্রেশন বেশি হবে। অপিসি পয়জনিং, অপিসি পয়জনিং এ কি কি হয় এটা একটু দেখো। তোমরা অপিসি পয়জনিং এর ইফেক্ট গুলা বইয়ের মধ্যে পাবা, এরপর এখান থেকে লিখে নিতে পারো। কার্ডিওভাস্কুলার হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া করে, হাইপারটেনশন করে। রেসপিরেটরি কি করে? রাইনোরিয়া, ব্রঙ্কোরিয়া, ব্রঙ্কোস্প্যাজম, কাফ, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, এগুলো। জিআইটিতে হচ্ছে স্যার এই বুকটা কি লেন্স? না, এটা লেন্স না, এটা হচ্ছে এই বইটা আমাদের বইতে ইয়াতে পাওয়া যায় না বাংলাদেশে, এটা লন্ডনের একটা বই। স্যার বইটার নাম কি? পিডিএফ তো পাবো? এটা হচ্ছে এমআরসিপি, না এটা পিডিএফ পাওয়া যায় না, এটা হচ্ছে এমআরসিপি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানদের একটা বই। তাহলে স্যার আপনি এই নোটসটা আমাদেরকে সাপ্লাই দিলে ভালো হয় স্যার, কারণ এটা আমরা বইয়ের সাথে তো ইয়া পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা সাপ্লাই দিচ্ছি তোমাদের, কিন্তু তোমার এটা তো মানে ক্লিয়ার না, এই কারণে আর কি।
ওকে জি স্যার। তোমরা কি কেউই এন্ডেভার কিনো নাই? স্যার পাওয়া তো যাচ্ছে না চট্টগ্রামে। চট্টগ্রামে কেন পেতে হবে? তোমাদেরকে অনলাইনে অর্ডার দিতে বললাম না? বিকাশে টাকা পাঠিয়ে দিবে, ওরা বাসায় এসে দিয়ে যাবে তোমাদেরকে। আমি এই মাসেই প্রায়, এই মাসে না, গত মাসে 5,000 টাকা বই কিনছি এবং সব বই আমাদের বাসায় এসে দিয়ে গেছে। তোমরা জাস্ট এগুলা লিখে নাও, অফিস সুপারভাইজিং ফিচার, আর কিছু লিখতে হবে না। রোল 16 কি প্রেজেন্ট? ফাতেমা বিনতে জাফর, ফাতেমা বিনতে জাফর কি প্রেজেন্ট? রোল 16 স্যার ও তো ছিল, আসছিল, আসছিল। আবার চলে গেছে। রোল 23 সাবরিনা আলম স্যার ও নেট ডিস্টার্ব হচ্ছে তাই স্যার ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। ছিল। জি স্যার ও আসছিল, কারেন্ট চলে গেছে। জয়নুল ইসলাম কিন্তু জানি 14 না। ব্যাচ, রোল 39 শাকিল উদ্দিন, HM শাকিল উদ্দিন। শাকিলকে রোল 47 না? আচ্ছা প্রেজেন্ট। দেখা হয়েছে? লেখা শেষ তোমাদের? জি স্যার লিখছি। আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাকুক। পরীক্ষা, তোমাদের পরীক্ষা 21 তারিখ হবে ইনশাল্লাহ। প্রশ্ন খুব সহজ হবে, যে টপিকগুলো বললাম এগুলো পড়ে আসবা, ইনশাল্লাহ কমন পাওয়া। তাহলে এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম স্যার